আজিজ আহমেদের পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ভিসা নীতির আলোকে নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির প্রতিফলন মন্তব্য ফখরুলের। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া গুলি। কক্সবাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত এক। এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ, বেশি দামে আটকে আছে বেশিরভাগ পণ্য। ঈদের আগে আর বাড়বে না আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি ফারনাজ জুই। দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তার পরিবারের সদস্যরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা দেয়া যুক্তরাষ্ট্রের রুটিন কাজ। চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য ঘোষণার কথা জানানো হয়েছে। এর ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটা করতে গিয়ে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের একটি রুটিন ওয়ার্ক। আমাদের আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসেনি। আমরা আসলে সেটা বুঝতে পারবো কেন দিয়েছেন। আর ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, এই নিষেধাজ্ঞা নির্বাচনের আগে ঘোষিত ভিসা নীতির কারণে নয়। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং করাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। দুর্নীতি দমনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একযোগে কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের একান্ত সাক্ষাৎকার রয়েছে খবরের পরের অংশে। দর্শক, এ বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন সহকর্মী ইফতেখার রেজা। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, স্বাগত জানাচ্ছি আপনাকে। জেনারেল আজিজের পরিবারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে সরকার কি বলছে? আমরা দেখছি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভিসা নীতির আওতায় নয়, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের রুটিন ওয়ার্ক। হ্যাঁ, ঠিক তেমনটি আজকে গণমাধ্যমের সাথে মূলত মন্ত্রী মহোদয়রা কথা বলেছেন, এবং আমরা জেনেছি যে বিষয়গুলি আগে থেকে জানানো হয়েছিল। বাংলাদেশের যে দূতাবাস রয়েছে যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে, সেই দূতাবাসকে জানানো হয়েছে এবং তারা জানিয়েছেন যে এই ভিসা নীতিটা আসছে এবং এটি আজকে প্রয়োগ করা হয়েছে বা আজকে প্রকাশ করা হয়েছে আর কি। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যিনি বলেছেন যে এই বিষয়টি ডিটেল না জেনে বা বিস্তারিত না জেনে তিনি এই বিষয়টি নিয়ে মন্তব্য করতে চান না, এবং এই ব্যক্তিগত পর্যায়ের যে স্যাংশন বা নিষেধাজ্ঞার যে বিষয়টি, সেই বিষয়টি তারা নিয়মিতই দিয়ে থাকেন বলেই জানিয়েছেন। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই বিষয়টি মূলত তাদের যে রুটিন ওয়ার্ক, সেই রুটিন ওয়ার্কের মধ্যে, এবং এই বিষয়টি নিয়ে তিনি যেটি বলতে চেয়েছেন যে আর্মিদের এটি বিষয় বা সেনাবাহিনীর এটি বিষয়, এই বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করতে চান না, এই বিষয়টি তিনি জানিয়েছিলেন। আর আমি আরও একটি বিষয় বলতে চাই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও আজকে ধানমন্ডির কার্যালয়ে তিনি বলেছেন যে এই বিষয়টি যেটি ঘটেছে সেই বিষয়টি মূলত ভিসা নীতির আওতায় পড়ছে না, বরং অন্য ক্রাইটেরিয়াতে বা অন্য যে
অভিযোগগুলো আনা হয়েছে, তার দুর্নীতির যে বিষয়টি এবং তার সাথে যে তার ভাইয়ের যে সাজা মওকুফ করার বিষয়ে যে প্রভাবিত করার যে বিষয়টি, সেই বিষয়টি মূলত এসেছে। এই বিষয়গুলি জানিয়েছে সরকারের পক্ষ আর থেকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে জেনারেল আজিজ আহমেদের কি প্রতিক্রিয়া? জেনারেল আজিজ যিনি আজকে আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তিনি খুব একটি বিচলিত নয়, তার আত্মীয় স্বজন বা তিনি যুক্তরাষ্ট্রে থাকেন না, সে কারণে তিনি এই বিষয়টি নিয়ে খুব একটি বিচলিত নয়, বা রাষ্ট্রে পৃথিবীর অনেক দেশই রয়েছে, সেই দেশের মধ্যে আমেরিকা বা যুক্তরাষ্ট্রে ভ্রমণ না করতে পারলেও তিনি সে বিষয়ে খুব একটি বিচলিত না আর কি। অভিযোগের বিষয়ে তার ভাষ্য, অভিযোগের বিষয়ে তিনি তিনি জানিয়েছেন যে এই যে বিষয়গুলি, যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো মূলত ভুল এবং তিনি নির্দোষ বলেই তিনি নিজেকে দাবি করেছেন। তিনি তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে তার ভাইকে সাজা মওকুফ করে দেওয়ার বিষয় এবং যে অস্ত্রের যে চুক্তি বা সামরিক চুক্তির যে বিষয়টি, যে অস্ত্র কেনার যে বিষয়টি, সেই বিষয়গুলি সম্পর্কে তিনি জানেন না বা তিনি এই ধরনের সুযোগ সুবিধা নিয়ে দেননি তার আত্মীয় স্বজন বা ভাইদেরকে। এই বিষয়টি ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ইফতেখার রেজা। দর্শক, এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ইফতেখার রেজা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। চলছে গণনা। দিনভর নির্বাচনে সহিংসতায় প্রাণ যায় একজনের, আহত অর্ধ শতাধিক। সংঘর্ষের পাশাপাশি বেশ কিছু কেন্দ্রে ঘটে যা ভোটের ঘটনা। সহকর্মীদের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। কেন্দ্র দখল, ধাওয়া পাল্টা ধাওয়া আর দফায় দফায় প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে দিনভর এমন চিত্র দেখা যায় দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে। ঘটে প্রাণহানির ঘটনাও। এদিন সকালে চট্টগ্রামের হাটহাজারীর জোবরা স্কুল কেন্দ্রে ভোট দেওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল ও ঘোড়া প্রতীকের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় এজেন্ট অফিসে ভাঙচুর চালিয়ে দেওয়া হয় আগুন, ঘটানো হয় ককটেল বিস্ফোরণও। এ সময় পুলিশ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ত্রিপক্ষীয় সংঘর্ষে ওই কেন্দ্রের আশপাশে সৃষ্টি হয় রণক্ষেত্র। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 12 জন। বিকেলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় প্রাণ যায় টেলিফোন প্রতীকের কর্মী সমর্থক সফুর আলমের। এদিকে মঙ্গলবার ভোট গ্রহণ শুরুর কিছু সময় পরে রাজশাহী দুর্গাপুরে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন 4 জন। সভাপতি সাইফুলের নেতৃত্বে পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে পেটানো হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনারস ও ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ানোর পাশাপাশি গাইবান্ধা, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলায় ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে দ্বিতীয় ধাপে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। দিনের শুরুতে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ে উপস্থিতি। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিতে দেখা যায় তাদের। ভোট দিতে আসছি, খুব সুন্দর লাগতেছে, পরিবেশ ভালো, কেন্দ্রে সুন্দর মতন আইসি, পথে কোনো বাধা বিঘ্ন নাই। কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তায় তৎপর ছিল র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। তবে রংপুরে মিঠাপুকুরে নরসিংদীর মনোহরদীতে জাল ভোট দেওয়ার অভিযোগ আসে। সে সঙ্গে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি ভোট কেন্দ্রে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইফতেখার রেজা। আমরা আবারও ফিরছি তার কাছে। ইফতেখার, আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আরো একটি বিষয় একটু সুস্পষ্টভাবে আপনার কাছে জানতে চাই যে তার ভাইদের বিরুদ্ধে যে অভিযোগ এর আগে আনা হয়েছিল তার বিষয়ে আসলে আজিজ আহমেদের মন্তব্য কি? সেই অভিযোগের ভিত্তিতে তিনি তার ভাইদের যে অভিযোগ আছে তার ভাইদের প্রতি বা তাদের উপরে, সে বিষয়ে তিনি তেমন সুনির্দিষ্ট কিছু বলেননি
বা তিনি জানাননি আমাদেরকে। তিনি মূলত তার সম্পৃক্ততার কথা, তাকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের বিষয়গুলোই তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন আমাদের কাছে, এবং তিনি নিজেকে তার যুক্তির মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন বা বলার চেষ্টা করেছেন যে তিনি নির্দোষ এবং তার সাথে তাদের ভাইদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে বা ঘটনা প্রবাহগুলো যেগুলো রয়েছে সেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, এই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং আমি এর সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই যে তিনি জানিয়েছেন যে তিনি তো এখন দায়িত্বে নেই, তো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো সম্পর্কে যদি তদন্তও করা হয় সেক্ষেত্রেও তার কোনো আপত্তি নেই, এবং তিনি জানিয়েছেন যে তিনি যেহেতু দায়িত্বে নেই তাহলে সেই তদন্ত প্রভাবিত করারও কোনো সুযোগ থাকবে না তার, এই বিষয়টি তিনি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞার বিষয়টি এসেছে সেই বিষয়টি মূলত আল জাজিরার যে রিপোর্টের এসেছিল বেশ কিছুদিন আগে সেই রিপোর্টটি প্রভাবিত করেছে বলেই তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি এর সাথে আরেকটি বিষয় যোগ করেছেন যে বরাবরের মতোই তিনি যোগ করেছেন যে তিনি আসলে এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত নয় এবং তিনি এই বিষয়গুলি থেকে বেশ পরিচ্ছন্ন অবস্থায় আছেন বা তিনি ছিলেন। এই ধরনের নিষেধাজ্ঞা সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ণ করছে? সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি তো কিছুটা তো আঘাত করেই, কারণ আমরা যদি লক্ষ্য করি যে আমাদের যে সেনাবাহিনী রয়েছে অন্যান্য যে দেশগুলো রয়েছে বিশ্বে সেই দেশগুলোর চেয়ে অনেক বেশি ওয়েল ট্রেন্ড এবং অনেক বেশি মর্যাদা সম্পন্ন এবং অনেক বেশি অবদান রেখেছে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে শান্তি রক্ষার বিষয়ে, এবং অন্যান্য দেশের যে গৃহযুদ্ধগুলো হয় বা আমাদের দেশে যে ধরনের দুর্যোগগুলো আসে বা যে কোনো ধরনের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী যে আমাদেরকে যে সাপোর্টটা করে বা সমর্থন করে সেই বিষয়গুলো সেই জায়গা থেকে তাদের একটি গুড একটি ইমপ্রেশন বা একটা ইমেজ আমাদের সামনে উপস্থিত বা আমরা এতদিন তাই দেখে এসেছি। কিন্তু সেই ক্ষেত্রে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হলেও তার বিরুদ্ধে যদি এমন অভিযোগ বা এমন নিষেধাজ্ঞা আসে তাহলে কিছুটা তো তাদের যে ইমপ্রেশন বা ইমেজের যে ক্ষতি সেটা কিছুটা তো আমরা দেখতেই পাই। বা ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী ইফতেখার রেজা। দর্শক এতক্ষণ স্টুডিওতে আলোচনা করছিলেন সহকর্মী ইফতেখার রেজা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। প্রথমেই যেতে চাই গাজীপুরে। নজরুল, ভোট গণনার বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের আজকে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হলো। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে। তো এখন যেটা হয়েছে, এখন কিন্তু আপনার ভোট গণনা চলছে, মানে আনুষ্ঠানিকভাবে বা বেসরকারিভাবে কিন্তু এখনো ঘোষণা দেওয়া হয়নি। তো আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে আপনার শ্রীপুর যে উপজেলা চেয়ারম্যান এখানে কিন্তু এগিয়ে রয়েছেন আপনার বর্তমান যে প্রতিমন্ত্রী রয়েছেন রুমানা আলী টুসি, তার বড় ভাই জামিল হাসান দুর্জয় এগিয়ে রয়েছেন। অপরদিকে যে কালিয়াকুর উপজেলা রয়েছে সেই উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান এবং উনি কিন্তু বিপুল ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন সেলিম আজাদ, উনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। তো আমরা এই দুটি ভোট কেন্দ্রে দুটি উপজেলা নির্বাচনে কিন্তু সকাল থেকে আমরা সারাদিনই ছিলাম। তো এখানে কিন্তু সবগুলো কেন্দ্রতে আমরা ঘুরে দেখেছি যে এখানে কিন্তু আপনার দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু খুবই শান্তিপূর্ণ এবং ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছিল এবং নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছিল। তো আমরা সকালে আপনার শ্রীপুরে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা যেমন সেখানে কিন্তু আপনার ভোট জাল ভোট প্রদান করার চেষ্টা করা এবং প্রিজাইডিং অফিসারকে বাধা দেওয়ার ফলে কিন্তু 6 জনকে বিভিন্ন মেয়াদে এখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছেন এবং 10 দিনের জেল দিয়েছেন এবং 2 জনকে 3 দিন করেও দিয়েছেন। এরকমটাও কিন্তু ঘটেছে শ্রীপুরে এলাকায়। তো এছাড়া কিন্তু আপনার কালিয়াকুরের যে 278টি ভোট কেন্দ্র কিন্তু ফলাফল এখন বিভিন্ন জায়গা থেকে আসতেছে। সবকিছু মিলে কিন্তু এরা যারাই আছেন তারা কিন্তু আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এছাড়া কিন্তু আপনার এখানে আর কোনো কিছু আমরা দেখতে পাইনি। তবে সারাদিনই কিন্তু টান একটি উত্তেজনা ছিল। ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল এবং আমরা ভোটার উপস্থিতি
বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে একটু বেড়েছে এবং নারী ভোটারদের কিন্তু আমরা দেখেছি যে উপস্থিত তুলনামূলকভাবে সবগুলো কেন্দ্রতেই নারী যে ভোটার রয়েছে তারা কিন্তু উপস্থিত ছিলেন বেশি, এরকমটাই কিন্তু আমরা সারাদিন দেখেছি। তো এখন আমরা দু একটি কেন্দ্র দেখেছি যে আপনার সেই কেন্দ্রগুলোর রেজাল্ট কিন্তু এখন আসতেছে। এখন বেসরকারি ভাবে কেন্দ্র থেকে যে রেজাল্টগুলো সেগুলো কিন্তু জড়ো হচ্ছে এক জায়গায়। তো এক জায়গায় জড়ো হওয়ার পরে তারপরে কিন্তু বেসরকারি ভাবে রেজাল্ট দেওয়া হবে, এমনটাই কিন্তু আমাদের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। তো আমরা কিন্তু সারাদিনই বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলাম, কিন্তু মানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চোখে পড়ার মতন কিন্তু প্রতিটি কেন্দ্রে অবস্থান ছিল তাদের, এবং বিভিন্ন ভাবে কিন্তু প্রশাসন চেয়েছেন যে এই নির্বাচনকে একটি অবাধ এবং গ্রহণযোগ্য করা যায়, তার জন্য যা যা করার দরকার তাই কিন্তু তারা করেছেন। ভ্রাম্যমাণ আদালত থেকে শুরু করে র্যাব, পুলিশ এবং সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ দেখেছি। তো এই ছিল জুই আমার কাছে গাজীপুর থেকে। তো আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বান্দরবন থেকে নয়ন, ওনার কাছে আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা সংবাদে যেটি শুনছিলাম ভোটারের যে অনুপস্থিতি, তার চিত্র এক পুরোটাই ভিন্ন ছিল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। বান্দরবানে আজকে দুইটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, একটি লামা উপজেলা, আরেকটি হচ্ছে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা। আমরা সর্বশেষ যে তথ্য এবং ভোটারের চিত্র দেখেছি সেই তথ্য অনুযায়ী লামা উপজেলায় অভিভাবক হিসেবে, চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে চলছেন বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন অধ্যাপক তুফাইল আহমেদ। তিনি একাধারে এর আগে দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং ইউপি চেয়ারম্যানও ছিলেন। আমরা আজকে যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় ব্যাপক ভোটারের উপস্থিতি, সেই উপস্থিতি এবং প্রশাসনের কেমন সহযোগিতা পেয়েছেন সেই তথ্যটি আমরা একটু সরাসরি প্রার্থীর কাছ থেকে জানতে চাই। অধ্যাপক তুফাইল আহমেদ, আপনি প্রশাসনের কেমন সহযোগিতা পেয়েছেন, ভোটারের সহযোগিতা কেমন পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। অস্বীকার করা কোনো জন্য প্রশাসনকে চমৎকার, সুন্দর, ক্রেডিবল, শান্তিপূর্ণ একটি ইলেকশন উপহার দিয়েছেন। এই জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডার অত্যন্ত আন্তরিকতার সাথে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ রাখার জন্য, বজায় রাখার জন্য সর্বময় চেষ্টা চালিয়েছেন এবং মানুষ নিরাপদে, নির্দ্বিধায়, নিঃসংকোচে তাদের নেতাকে নির্বাচিত করতে পেরেছে বলে আমি মনে করি। এই জন্য ধন্যবাদ। আসলে আপনি যেমনটি শুনছিলেন, আসলে দীর্ঘকাল ধরে আমরা সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউপি নির্বাচনে ভোটারের অনুপস্থিতির সংখ্যাটা আমরা দেখে আসছিলাম, কিন্তু দীর্ঘকাল পর নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা পরিষদের যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে বিশেষ করে আমি যদি বলি নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার যেসব প্রতিনিধিরা রয়েছেন, র্যাব রয়েছেন, প্রত্যেক প্রশাসনের কর্মকর্তারা আসলে কঠোর অবস্থানে ছিলেন। কোনো কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছেন। নাইক্ষ্যংছড়ি উপজেলায় 5টি ইউনিয়ন পরিষদে আসলে সবকটি কেন্দ্রেই আসলে মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। এমন একটি ভোটারের উপস্থিতি করতে পেরে আমরা প্রশাসন, যারা নির্বাচন কমিশন এই নির্বাচনের সংশ্লিষ্টের দায়িত্বে রয়েছেন, তারাও আসলে খুশি, তারাও আনন্দিত। তারা যে দীর্ঘকাল পর ভোটারদের কেন্দ্রে ফিরে আনতে পেরেছেন এটি নিয়ে আসলে প্রশাসনও খুব সন্তুষ্ট। বান্দরবান এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেই ভোটে অন্তত আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 50% পর্যন্ত ভোটার আসলে ভোট দিয়েছেন, যেটি আসলে সাম্প্রতিককালে একটি প্রশংসনীয় ভোটারের উপস্থিতি বললে চলা যায়। যেমনটি আপনি শুনছিলেন যে আমার সাথে উপস্থিত রয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান হতে যাচ্ছেন, তৃতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান হতে যাচ্ছেন অধ্যাপক তুফাইল আহমেদ। তিনিও তার পক্ষ থেকে প্রশাসনের যে অবস্থান সেই প্রশাসনকে তিনি সাধুবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। আসলে দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় যখন দেখছিলাম প্রশাসনকে নিয়ে নানা আপত্তি, এমন পরিস্থিতিতে এমন একটি সুন্দর পরিবেশে ভোট গ্রহণটি আসলে প্রশংসনীয়। আমরা বিশেষ করে নাইক্ষ্যংছড়ি উপজেলার 5টি ইউনিয়নের কথা যদি বলি, বাইশারি, গুমদুম, সোনাইছড়ি এবং নাইক্ষ্যংছড়ি সদর সহ যেসব ইউনিয়নের ভোটাররা ছিল, বিশেষ করে উপজাতীয় যেসব ভোটাররা ছিল, নারী যে ভোটাররা ছিল, তাদের মধ্যে আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা বলেছেন আসলে তারা দীর্ঘকাল ভোট দিতে পারছিলেন না, তাদের মাঝে একটা সংশয় ছিল। সেই সংশয় কাটিয়ে তাদের যে প্রিয় প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই ছিল আমার কাছে নাইক্ষ্যংছড়ি থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।
আবুল বাশার নয়ন এবং নজরুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, বান্দরবান ও গাজীপুর থেকে ভোট গণনার সবশেষ তথ্য তুলে ধরছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ রাত। মার্কিন নিষেধাজ্ঞায় যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে জানিয়েছেন, যেহেতু তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দুটি শীর্ষ পদে ছিলেন, তাই এই নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের মুখোমুখি হয়েছেন ইফতেখার রেজা। রিপোর্ট করছেন জুবের রাসিন। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার বিষয়ে দেশ টিভির মুখোমুখি সাবেক জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। যে অভিযোগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা সত্য নয় বলে দাবি করেন তিনি। বলেন, একসময় তিনি যেহেতু দুটি বাহিনীর শীর্ষ পদে ছিলেন, তাই এ নিষেধাজ্ঞা সরকারকে হেয় করার শামিল। নাম্বার 2, যেটা বলা হয়েছে, আমি 7 বছর ডিজিবিজিবি ছিলাম, আমি 4 বছর সেনাপ্রধান ছিলাম। এই 7 বছরে এবং বাংলাদেশের ইতিহাসে আমি হলো দ্বিতীয় সেনাপ্রধান যে বিজিবিও কমান্ড করেছে, সেনাবাহিনীও কমান্ড করেছে। আরেকজন ছিলেন জেনারেল আতিক, আর কেউ কিন্তু কমান্ড করেন এই দুই বাহিনী। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন 2021 সালের ফেব্রুয়ারিতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটি তথ্যচিত্র প্রকাশ করে। সাবেক সেনাপ্রধান দাবি করেন, আল জাজিরার ওই তথ্যচিত্র এবং মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। আল জাজিরাতে 2021-এর 1 ফেব্রুয়ারি অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার করা হয়েছিল, আপনি দেখেছেন? সেখানে কি এই যে দুটো অভিযোগ আনা হয়েছে, ওই একই ধরনের ডেলিগেশন ওইখানে নিয়ে আলোচনা হয়েছে, আরও অনেক কিছু ছিল, তার মধ্যে এই দুইটা ছিল। তা আমি মনে করি যে এই আল জাজিরার যে প্রচারটা হয়েছিল ওইটার সাথে এটা সম্পূর্ণভাবে সম্পৃক্ত, ওইখান থেকে হলো সূত্র। সন্তান ও স্বজনদের কেউই যুক্তরাষ্ট্রে থাকে না উল্লেখ করে আজিজ আহমেদ জানান, তাই তিনি বিচলিত নন। এই যে 7 জনকে দিল, তারা কি সবাইকে এগুলোর সাথে জড়িত ছিল? জড়িত ছিল না, কিন্তু তারা এগুলো স্যাংশন খেয়েছে। তো এটা হলো একটা তাদের আনফর্চুনেটলি না, বাট আমার হয়তো যে ওদের হয়তো যে অনেকটা ক্ষতি হয়েছে, কারণ কারো ছেলে মেয়ে হলো আমেরিকাতে লেখাপড়া করতে, এটা করতে, তাদের আই ডোন্ট হ্যাভ এনি, আমার কোনো ছেলেমেয়েরা হলো বিদেশে নাই। সাবেক সেনাপ্রধান বলেন, তদন্ত হলে তাতে আপত্তি নেই। জানান, যেহেতু পদে নেই তাই প্রভাবিত করার সুযোগ নেই। আমি তো বলছি যে আমি আমার কোনো ভাইকে কোনো কন্ট্রাক্ট দিইনি, কোনো মিলিটারি হার্ডওয়্যারের কোনো একটা কন্ট্রাক্ট দিই নাই। এটা তো দেখতে পারে। এখন তার আমি তো আর ইয়েতে নাই, চেয়ারে নাই, দেখেন ভেরিফাই, দেখেন সে এই তুমি এই কন্ট্রাক্টটা দিয়েছো, দেখেন সে। জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ দাবি করেন, তার ভাইয়ের সাজা মওকুফ তার দায়িত্ব পাওয়ার আগে, এতে তার কোনো প্রভাব ছিল না। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় প্রাণ গেছে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলমের। ভোটের ফলে সবশেষ খবরাখবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, প্রাণহানির ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আর ভোট গণনার কি খবরাখবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি, তবে পুলিশ যেটি জানিয়েছে বিষয়টি নিয়ে তারা তদন্ত করছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা তাদের তৎপরতা শুরু করেছেন। এবং যেটি আসলেই বলতে হয় যে সকাল থেকেই নানান ঘটনার মধ্য দিয়ে কক্সবাজারের এই ঈদগাঁও উপজেলায় আসলে নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরের নাগাদ সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজন সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটিয়েছিলেন এবং এরপরে একদম ভোট গ্রহণ শেষ হবার প্রাককালেই বিকেল 4টা নাগাদ এই ঘটনাটি ঘটে, যেখানে এক কর্মী নিহত হন এবং যার কর্মী নিহত হয়েছেন তিনি এই নির্বাচনে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট পড়েছেন। তিনি হচ্ছেন আবু তালেব। তিনি ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং কক্সবাজারের অন্যান্য যেই দুটি উপজেলা সেখানেও চকরিয়া উপজেলা, যেটি বেশ আলোচিত একটি উপজেলা, যেখানে নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাইদি, যিনি আবার বর্তমান উপজেলা চেয়ারম্যানও। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য
জাফর আলম, যিনি গত সংসদ নির্বাচনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কাছে পরাজিত হয়েছিলেন। এবং অন্য একটি উপজেলা পেকুয়া উপজেলা, যেখানে নির্বাচিত হয়েছেন যুবদলের সহসভাপতি সাফায়েত আজিজ রাজু। যদিও তিনি নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছেন, কিন্তু শেষমেশ তিনি এই নির্বাচনে জয়ের মালা পড়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের স্ত্রী রোমেনা আক্তারের কাছে। এবং পেকুয়াতেও দু একটি বিচ্ছিন্ন ঘটনার খবর আমাদের হাতে এসছে এবং বিশেষ করে যখন নির্বাচনের ফল ঘোষণার পরেই সেখানে বেশ কয়েকটি দোকান ভাঙচুর এবং হামলার ঘটনার খবর আমাদের কাছে রয়েছে। তো জুই, কক্সবাজার থেকে আমার কাছে 3 উপজেলা নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সৌরভ দেব। ময়মনসিংহের ত্রিশালে পতিত জমির একটি গর্ত থেকে উদ্ধার করা হয়েছে নারী ও 2 শিশুর মরদেহ। বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, নিহতদের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। জুই, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি, অর্থাৎ নিহতদের মরদেহ পচে গলে যাওয়ায় কিন্তু মরদেহ শনাক্তকরণে কিন্তু কিছুটা জটিলতা দেখা দিয়েছে। অর্থাৎ শনাক্ত এবং কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়টি জানতে কিন্তু আমরা দেখেছি জেলা পুলিশ, র্যাব এবং পিবিআই কাজ করছেন এবং তারা বলছেন যে তারা কিন্তু ইতিমধ্যেই যে মরদেহ শনাক্তকরণের জন্য তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে আমরা দেখেছি যে কিন্তু একেবারেই কাকচর এলাকায় কিন্তু জনতার ভিড় জমেছিল এবং সেই বিষয়টি সাধারণ স্থানীয়রা কিন্তু দাবি জানিয়েছেন যে যারা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্তকরণ করে আইনের আওতায় যেন আনা হয়। আমরা একটু যুক্ত হব ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সামিম হোসেনের সঙ্গে। আমরা একটু জানতে চাই, আপনারা কি এই হত্যাকাণ্ডের ঘটনা কি উদ্ঘাটন করতে পেরেছেন কিংবা আপনারা একটু জানতে চাই? দেখুন, আমরা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি। আমরা তদন্তের সাথে সবটুকু ডিসক্লোজ করব না, তবে অচিরেই আমরা একটা ভালো সংবাদ দিতে পারবো। আমরা জেলা পুলিশ, ডিবি, পিবিআই একযোগে কাজ করতেছি। একটা ট্রিপল মার্ডারের ঘটনা, একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনার রহস্য উন্মোচন করার জন্য আমরা সবাই চেষ্টা করতেছি। আমরা অচিরেই একটা ভালো সংবাদ দিতে পারবো। ধন্যবাদ। জয়, শুনছিলেন যে আসলে এই যে অচিরেই কিন্তু একটি মানে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কিন্তু অচিরেই একটি ভালো সংবাদের কথা জানিয়েছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও বলছেন যে তাদের বেশ কয়েকটি টিম এই ঘটনার রহস্য উদ্ঘাটনে কিন্তু কাজ করছেন, সেই বিষয়টি তিনি বলছিলেন। এবং আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডের ঘটার পর ত্রিশাল থানা পুলিশ এবং ময়মনসিংহ জেলার পুলিশের নেতৃত্বে কিন্তু একটি টিম ঘটনাস্থলে গিয়ে এই হত্যার রহস্য উদ্ঘাটনে কিন্তু তারা মাঠে নেমেছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তারা কাজ করছেন এবং মরদেহগুলো কিন্তু একেবারেই পচে গলে যাওয়ায় সেই ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রেও কিন্তু কিছুটা জটিলতা দেখা দিয়েছে। সেই বিষয়টি কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। তারপরেও কিন্তু তারা বলছেন যে অচিরেই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হবে এবং স্থানীয়রাও বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে খুঁজে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু স্থানীয়রা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ত্রিশাল থেকে 3 জনের খুনের রহস্য নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহের ত্রিশাল থেকে জানাচ্ছিলেন ইলিয়াস আহমেদ। দেখছেন সংবাদ রাত। ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে নিজ দপ্তরে তিনি এসব কথা জানান। ডলারের দাম বৃদ্ধি ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান প্রতিমন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দিন যতই যাচ্ছে বাড়ছে নিত্যপণ্যের দাম, কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না বাজার, যার প্রভাব পড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর। পরিবারে খরচ চালাতে অনেকটা দিশেহারা সাধারণ মানুষ। এমন বাস্তবতায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পরদিন দুপুরে বাজার মনিটরিং নিয়ে সচিবালয়ে নিজ দপ্তরে কথা বলেন প্রতিমন্ত্রী।
সরবরাহ ঠিক থাকার পরও দুই এক জায়গায় পণ্যের দাম একটু বেড়েছে এমন অভিযোগ স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান, ঈদকে সামনে রেখে পণ্যের দাম যেন না বাড়ে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয় যা জিনিস আছে সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল আছে, তারপরেও দেখা যায় যে দুই এক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়ে যাচ্ছে। এই লক্ষ্যেই আমরা যেন গতবার রোজার ঈদের সময় যেভাবে মনিটরিং করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আবারও এই ঈদেও যেন আমাদের সাধারণ ভোক্তা এবং ক্রেতারা কোনো রকমভাবে কোনো অসুবিধায় না পড়ে এবং ন্যায্য মূল্যে জিনিসগুলি পায়, সেই জন্য উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধি পেলেও এতে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না বলে জানান প্রতিমন্ত্রী। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে চাই যে এই যে ডলারের যে অ্যাডজাস্টমেন্টটা হলো 10 টাকা থেকে 17 টাকা, এটা কিন্তু আমাদের ভোক্তা পর্যায়ে কোনো ইম্প্যাক্ট পড়বে না। আপনারা বলবেন যে কেন পড়বে না, কারণটা হলো আমাদের আমদানিকারকরা তখনই কমপ্লেন করতেছিল যে ব্যাংক থেকে তারা সরকারি যে নির্দিষ্ট রেট সেই রেটে তারা ডলার পাচ্ছিল না। সো তারা তখনই 120 টাকা 22 টাকা এক একজন এক এক রকম ভাবে প্রাইভেটলি সেটেল করতেছিল। এখন সরকার সমন্বয় করার ফলে তারা সরকারি যে রেট সেই রেটেই সবগুলা আমদানিকারক আমদানি করতে পারবে। বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ দিতে না পারে সেদিকে দৃষ্টি দেওয়া হবে। তো আমরা বাজার মনিটরিং করতেছি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বুধবার বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে এটি ঘূর্ণিঝড় রোমেলের রূপ নেবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ খবরে আতঙ্ক বাড়ছে সাতক্ষীরা উপকূলবাসীর, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, ঘূর্ণিঝড় রোমেল নিয়ে সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে বলে রাখা দরকার যে রোমেল আসবার যে নির্ধারিত তারিখ সেটি হচ্ছে লঘুচাপ। মূলত লঘুচাপটি সৃষ্টি হবে কিন্তু আগামীকাল 22 তারিখ। এটি বঙ্গোপসাগরেই এই লঘুচাপ সৃষ্টি হবে, তারপরে তার গতি, প্রকৃতি এবং চরিত্র নির্ণয় হবে। আপনাকে বলে রাখা দরকার, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জেলা এবং আশাশুনি উপজেলার এটি সেই যে নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু খোলপেটুয়া সেই নদীর তীরের এই উপকূলবর্তী মানুষ কিন্তু বারবার ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আজকে এখানে কিন্তু উপজেলা নির্বাচন হচ্ছে, নির্বাচন যেখানে মানুষের কৌতূহল, মানুষের মধ্যে একটা অন্যরকম অনুভূতি, তার জয় পরাজয় নিয়ে তার যে আগ্রহের জায়গা থাকার কথা, সেখানে কিন্তু এখন তাদের রোমেল নিয়ে তাদের মধ্যে একটা অন্য আতঙ্ক বিরাজ করছে। এখানে কিন্তু যে কোনো দুর্যোগকে বিশেষ করে আইলা তুলনা করা হয়, কারণ এখানে আইলা এবং আমপান এখানকার মানুষকে বারবার ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাকে ভিটে ছাড়া করা হয়েছে, তার ফসলি সম্পদ নষ্ট করা হচ্ছে, অসংখ্য মানুষের মৃত্যুর কারণ ঘটেছে এইসব দুর্যোগগুলো। তো এই উপজেলার মানুষ, শ্যামনগর উপজেলার মানুষ, তারা কিন্তু বারবার এই দুর্যোগের ক্ষতির শিকার হয়ে তারা কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে যে এই রোমেল তাদেরকে কতটা ক্ষতির শিকার করবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখানকার বলাবাড়িয়া, দয়ারঘাট এবং অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার পর্যন্ত নির্মাণ হয়নি। যা এখানে বেড়িবাঁধ ভেঙে এখানে যদি প্লাবিত হয়, এখানকার শিশু, এখানকার বয়োবৃদ্ধ মানুষরা কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, সে জায়গা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। আর কিন্তু আজকে আমরা জেলা প্রশাসনের সাথে নির্বাচন পরবর্তী সময়েও আমরা আলাদা করে আবার এই বিষয়ে কথা বলেছি। জেলা প্রশাসন 23 তারিখে দ্রুত কিন্তু তারা কিন্তু যে এই দুর্যোগ প্রস্তুতি সভা আহ্বান করেছে এবং প্রত্যেক দপ্তরকে কিন্তু তারা কিন্তু স্ব প্রতিষ্ঠানে থাকার ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সংবাদপত্রে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজিজ আহমেদের পরিবারের উপর মার্কিন নিষেধাজ্ঞা, ভিসা নীতির আলোকে নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির প্রতিফলন মন্তব্য ফখরুলের।
উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপেও বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া গুলি। কক্সবাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নিহত এক। এবং নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ। বেশি দামে আটকে আছে বেশিরভাগ পণ্য। ঈদের আগে আর বাড়বে না আশ্বাস বাণিজ্য প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।